আমাদের রাজ্যে মিডিয়াতে এবং সামাজিক মাধ্যমে এক ব্যক্তিকে নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে, চর্চা চলছে। কি করেছেন তিনি? তিনি কি অসাধারণ কিছু কাজ করেছেন? না, তিনি একেবারে স্বাভাবিক নিয়ম মেনে একটা কাজ করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে গতকাল আমাদের রাজ্যের যে শাসক দল তার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস ছিল, আর সেদিন শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা রয়েছে, নির্ধারিত পরীক্ষা, সেটা না নিয়ে অন্য সময় নেওয়া হোক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দাবিটা মানেননি। তিনি একেবারে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের যে সূচি অনুযায়ী পরীক্ষা নির্ধারিত হয়েছিল সেই সূচি অনুযায়ী তিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পরীক্ষা নিয়েছেন। এমনকি সরকারও তাকে চিঠি দিয়ে, সরকারি শিক্ষা দপ্তর তাকে চিঠি দিয়ে বলেছিল যে ওদিন যেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষা না রাখা হয়। কিন্তু যেহেতু ক্যালেন্ডার মেনে পরীক্ষাসূচি তৈরি হয়, তাই একটা পরীক্ষা পিছিয়ে গেলে গোটাটা খুব বিঘ্নিত হয় লেখাপড়ায়। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দাবি মানেননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেটা নির্ধারিত হয়ে আছে সেটা পাল্টানো যায় না। অসাধারণ কিছু করেননি তিনি, খুব সাধারণ কাজটাই করেছেন, যেটা করা উচিত সেই কাজটাই তিনি করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এর জন্যই তিনি সমাদৃত হচ্ছেন সর্বত্র। কেউ বলছেন অত্যন্ত ঋজু মেরুদণ্ড, কেউ বলছেন অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন, কেউ বলছেন অসাধারণ কাজ করেছেন। এখন আমার যেটা মনে হয় যে শান্তা দত্ত দে নিজেও হয়তো খুব অস্বস্তি বোধ করবেন তার এই প্রশস্তি শুনে, যেভাবে সমাজ মাধ্যমে এবং মিডিয়াতে তিনি চর্চায় আসছেন, তাতে তিনি নিজেও হয়তো খুব অস্বস্তি বোধ করবেন যে তিনি এমন তো কিছু করেননি, তিনি যেটা নিয়ম, যেটা করার সেটাই করেছেন। আসলে আমাদের ঠিক আজকের সামাজিক পরিমণ্ডলে এই স্বাভাবিক নিয়ম মাফিক কাজ করাটাই বন্ধ হয়ে গেছে। আমরা আমাদের সত্তাকে, মানে আমাদের ব্যক্তি সত্তা, নাগরিক সত্তা এবং শিক্ষক সত্তা কিংবা উপাচার্য হিসেবে যে সত্তা ধারণ করা হয়, সবই রাজনৈতিক দলের কাছে একেবারে বিসর্জন দেওয়ার জায়গায় চলে এসেছে। আমরা সবাই তেমনটাই করছি, আর তেমনটা করছি বলেই এই উপাচার্যের ভূমিকা আমাদের অসাধারণ বলে মনে হচ্ছে। নাগরিকরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলেন যে শাসক দল যা চাইবেন সেটাই নিয়ম। কোনটা নিয়ম হওয়া উচিত, কোনটা আমাদের সংবিধানের রীতিনীতি অনুযায়ী চলছে সেটা নয়। এ রাজ্যের শাসক দল চাইবে সেটাই নীতি। এ রাজ্যের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, আমরা দেখেছি তিনি যা বলেন সবাই হ্যাঁ হ্যাঁ বলেন, আর এই প্রক্রিয়াটাকেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন সবাই। এমনকি তারাও, তথাকথিত প্রগতিশীল লোকজন, অনেক কথা বলেন যারা, তারাও জো হুজুর যা বলছেন তাই। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকাটাকে আমরা বুঝতে চাইব যে তিনি অসাধারণ কিছু না করেও যেভাবে চর্চায় এলেন, আলোচনায় এলেন, আমাদের সামাজিক পরিমণ্ডলে এইরকম একটা অবস্থা কেন তৈরি হলো যে সাধারণ কাজটা করবার জন্য তাকে বাহবা দিতে হবে। আমরা শুনি, অনেক সময় শুনি, আমার এই অনুষ্ঠানের নিয়মিত প্রায় অতিথি থাকেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার, যিনি আজকেও আছেন। তার প্রসঙ্গেও মানুষজন বলেন তিনি খুব সাহসী, তিনি দারুণ প্রতিবাদের কথাটা বলছেন, আগের শাসকের বিরুদ্ধে বলেছেন, আজকের শাসকের বিরুদ্ধে বলছেন, খুব দাপটের সঙ্গে বলছেন। মিরাতুনজি আমাকে বলেছেন তিনি নিজেও এতে খুব বিড়ম্বনার মধ্যে পড়েন যে তিনি তো যেটা বলা উচিত সেটা বলছেন, এটাই তো করা উচিত, আসলে অন্যরা করছে না, অন্যদের করবার ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে। এই যেমন আমি আমার অনুষ্ঠানে বসে বারবার বলি আমরা অন্যরকম করে ভাবাতে চাই, অন্যরকম নয়, আসলে এভাবেই তো ভাবা উচিত, সাংবাদিকতা তো এভাবেই করা উচিত। শাসকের সুরে সুর মিলিয়ে, শাসকের
সঙ্গে হ্যাঁ মিলিয়ে সাংবাদিকতা হয় না। আমরা তো বরাবর শিখে এসেছি যে প্রতিষ্ঠানের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, যেখানে অসঙ্গতি রয়েছে, সেগুলো ধরিয়ে দেওয়াই সাংবাদিকদের কাজ। সাংবাদিকতার রীতির মধ্যে পড়ে সেটা। আসলে আমরা ভুলে গেছি। ওই সাংবাদিকতা মানে যা বলবেন শাসক দল, এ শাসক ও শাসক দলের হয়ে বলে যেতে হবে কারা এই শাসকের পক্ষ নেবে আর কারা ওই শাসক। এই শাসক ওই শাসক মানে হচ্ছে কেন্দ্রের একটা শাসক, রাজ্যের একটা শাসক। সাংবাদিকরা এখন কেউ কেউ রাজ্যের শাসকের পক্ষে মাথা নাড়ে, আর কেউ কেউ কেন্দ্রের শাসকের পক্ষে মাথা নাড়ে। সত্যি নিরপেক্ষ অবস্থান, সব শাসকের দোষ থাকলে সেটাকে ধরিয়ে দেওয়া, যেটা সত্য সেটাকে সামনে নিয়ে আসা, এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিবেশেই বোধহয় আমরা যে সাধারণ কাজগুলো, স্বাভাবিক কাজগুলো, সেগুলোকে অসাধারণ বলে ভাবতে শিখছি। এটা আমাদের সমাজের জন্য একটা বিপদ, সামাজিক স্তরের একটা বিপদ ক্রমশ ঘনিয়ে আসছে। যেটা নিয়ম, যেটা হওয়া উচিত, সেটা প্রত্যেকেই বর্জন করছেন বলেই যে ওই নিয়মটা মেনে কাজ করছেন তিনি অসাধারণ হয়ে উঠছেন। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব যে আমরা কীভাবে এরকম একটা সামাজিক পরিমণ্ডলের জায়গায় এসে পৌঁছলাম যে সাধারণ কাজ, স্বাভাবিক কাজটাও কেউ করবেন না, সবাই শুধু হুকুম তালিম করবেন, হুকুম মেনে কাজ করবেন। এই অবস্থাটা কেন তৈরি হলো? বাঙালি কৃষ্টি, বাঙালি অস্মিতা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, আমাদের এই বাংলা বারবার তো প্রতিবাদী মুখর হয়েছে। গতকালই আমরা শুনছিলাম রাজ্যের শাসক দলের সমাবেশে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান বলছিলেন ক্ষুদিরাম বোস, বিনয়, বাদল, দীনেশের কথা উঠে এসেছে। তা ক্ষুদিরাম বোস, বিনয়, বাদল, দীনেশ এরা কেউ কি কোনো দলের জন্য লড়াইতে নেমেছিলেন? তারা তো একটা আদর্শকে সামনে নিয়ে নেমেছিলেন। তারা তো দেশকে ভালোবাসতেন, সমাজকে ভালোবাসতেন। এই বোধ, এই মতাদর্শ কোথায় হারিয়ে গেল? বাঙালি তো শিখিয়েছে প্রতিবাদ করতে হয়, বিদ্রোহ করতে হয়। বিদ্রোহে ফেটে পড়া এটা তো বাঙালির ধমনীতে ছিল। আজ কোথায় গেল বাঙালির সেই শির দ্বারা সেই প্রতিবাদের মেজাজ? কেন এমনটা হলো? কেন একটা সাধারণ কাজকেও আমাদের এখন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে অসাধারণ বলে মনে হয়? কেন মনে হয় যে উনি অসাধারণ কাজ করলেন? আসলে আমরা সবাই আমাদের মেরুদণ্ডটা একটু একটু করে দুর্বল হতে হতে একেবারে নুয়ে পড়েছে। এই অবস্থায় যে স্বাভাবিকভাবে হেঁটে যায় তাকে দেখে মনে হয় কি সুন্দর হেঁটে যাচ্ছে, সোজা হয়ে হেঁটে যাচ্ছে, এটাকেই মনে হয় দারুণ, অসাধারণ। অথচ সেটাই সাধারণ, সেই রকমভাবে সবার হাঁটার কথা ছিল। ঠিক এই জায়গাটাই আমি বুঝতে চাইব কেন এমন একটা পরিমণ্ডলের মধ্যে আমরা এসে পড়লাম। গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সাংবাদিক সম্মেলন করেছে, আমি তার ছোট্ট একটা অংশ দিয়ে আজকে শুরু করব, এবং অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গে আলোচনায় আসবো। গোটা বিষয়টা বুঝতে চাইবে যে একটা সাধারণ কাজ, নিয়ম মাফিক কাজ, এত চর্চা, এত আলোচনা সেটা নিয়ে, এটা আসলে সত্যিই কি আমাদের জন্য খুব ভালো বার্তা দিচ্ছে? একজন কেন, সবারই তো এমনটাই হওয়ার কথা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকার পাশাপাশি আমরা যদি দেখি, কলেজের প্রিন্সিপাল, সুরেন্দ্রনাথ কলেজের সান্ধ্য বিভাগের যে প্রিন্সিপাল, তিনি নাকি শাসক দলের দেওয়া কুর্তি, মানে পাঞ্জাবি পরে সেই কুর্তি অন্যজনকে বিতরণ করেছে। অথচ গতকাল পরীক্ষা নেবার জন্য তার ব্যস্ত থাকার কথা ছিল। ছাত্ররা পরীক্ষা নেবে, প্রিন্সিপাল তিনি দায়িত্ব নেবেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়, সেই দায়িত্ব না পালন করে তিনি শাসক দলের মঞ্চে গিয়ে শাসক দলের সঙ্গে মিশে গেলেন। এটাই তো পরিস্থিতি, এটাই স্বাভাবিক। আজকে এনারা যেটা করছেন সেটাকে দেখেই সকলে সেই দিকে ভিড়ছেন, আর ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত হচ্ছে। যেটা স্বাভাবিক, যেটা করা উচিত, সেটাই ব্যতিক্রমী, অসাধারণ কাজ হিসেবে চিহ্নিত হচ্ছে। আসুন একটু শুনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য, তারপরে আমরা আলোচনায় আসি। আমি শোনাবো। পাবলিশড হয়ে যাওয়ার রুটিন অনুযায়ী পরীক্ষা। আজকে সেই বহু বিতর্কিত সেই 28শে অগস্ট পরীক্ষার দিন, এবং সেই পরীক্ষায় প্রায় ঠিকটা কন্ট্রোলার বলে দেবেন, সম্ভবত 14 বা 15টা সাবজেক্ট ছিল আজকে, এবং যদি কারেকশন করার থাকে কন্ট্রোলার আরো নিখুঁতভাবে বলবেন। আমার পাশে আছেন আজকে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস,
এপাশে আছেন আমাদের রেজিস্ট্রার, আছেন ডিন অফ কমার্স এবং আছেন ডিন অফ আর্টস। আরও অনেক সিন্ডিকেট মেম্বার্সদের থাকার সম্ভাবনা ছিল, কিন্তু সবাই তো আর এখানে নেই, অনেকেই বাইরে রয়েছেন, অন্য ক্যাম্পাসে রয়েছেন। তা আজকের পরীক্ষা নিয়ে, যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি, আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু না ভেবে, কারণ কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয়, একেবারে পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে, এক্সপার্ট অফিসাররা রয়েছেন, তারা কোনো পরীক্ষার ডেট প্রায় 2-3 মাস আগে ঠিক করেছেন, কোনো পরীক্ষার ডেট 1 মাস আগে ঠিক করেছেন, করে তারপরেই সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সই হতে আসে। এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা খুব বড় ইউনিভার্সিটি, তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় 140 অলমোস্ট, এবং পিজি কোর্স আছে, এবং ইউজিতে একই সাথে 3টে কারিকুলাম চলছে। সিসিএফ চলছে আন্ডার এডিপি, সিবিসিএস চলছে, সিবিসিএস এর এবছর 6th সেমিস্টার হলো, আবার 1+1+1 একেবারে পুরনো সিস্টেম, সেটারও তলানির অংশটাও চলছে, এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয়, যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয়, সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই 168 বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করেন। তারপর এটা পাবলিশড হয়, মাস্টারমশাইরা ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে। এটাই ইতিহাস, এটাই নিয়ম। ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার। হঠাৎ করে 28 অগস্টের পরীক্ষা নিয়ে, পরীক্ষা তো গোয়িং অন, মানে পরীক্ষা চলছে, অনেকদিন ধরে চলছে, 28 অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা 25 ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের, আমরা মানে ভাইস চ্যান্সেলর ঘরে অনেকজন আমরা ছিলাম, আমাদের সঙ্গে বাদ বিতণ্ডা শুরু করে। তারা বলতে থাকে যে ওদিন তাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে, ডেট পরিবর্তন করতে হবে, আমরা না হলে আমাদের কর্মসূচি, আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে। আমরা তো অবাক হয়ে গেলাম শুনে। আমরা তখন বললাম যে দেখো, আমরা তোমাদের সঙ্গে, তোমরা ওই ঘরে অনেক মাস্টারমশাইরা ছিলেন, তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র, কি সাবজেক্ট পরীক্ষা দেবে, কি বিষয় দেবে, কেউ কিছুই বলতে পারছে না। তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল। যাই হোক, ওই জনা 25 ঢুকেছিল, ভেতরে 4-5 জন বাইরে ছিল। এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে, আমরা দেখছি, আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের, তোমরা চলে যাও। তবে তারা 8:30 নাগাদ চলে যায়। এরপর হায়ার এডুকেশন তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে, পার্সোনালি ফোন করেন তারা, ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন। বললাম এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয়, হতেই পারে না। আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছোতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের, তাহলে আমাদের আরো অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে। সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হয়। এভাবেই তিনি বলছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য হচ্ছে তারা একেবারে নিয়ম মাফিক পরীক্ষা রেখেছেন, পরীক্ষা থেকে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা তাদের ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সাধারণ স্বাভাবিক একটা কাজকে এভাবে বাধা দেবার চেষ্টা কেন, এবং এই সাধারণ কাজটা করেই একজন উপাচার্য কিভাবে অসাধারণ হয়ে উঠবার তকমা পেয়ে যান। এটা কি আমাদের জন্য খুব ভালো, স্বস্তিদায়ক? আসলে একটু আলোচনা করি। আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। আমি মিরাতুনদির কাছে আসবো। মিরাতুনদি, আপনি শুনলেন, আমি পুরোটা সবাই শুনে ফেলেছে উপাচার্যের বক্তব্য। আপনার কাছে আমার যেটা জানবার মিরাতুনদি, যে আপনি যেটা বলেন যে আপনারও মাঝে মাঝে এই বিড়ম্বনার মধ্যে পড়তে হয় যে আপনি
বিরোধিতা করেন, যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করেন এবং যেটা সত্য সোচ্চারে বলেন, এটা নাকি অত্যন্ত সাহসের, অত্যন্ত আপনিই নাকি একমাত্র বলতে পারছেন। এবং কালকে থেকে যেটা স্বাভাবিক বা একটা নিয়ম মাফিক কাজ করবার জন্য চর্চায় এসে গেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটা কি আমাদের জন্য খুব ভালো, আমাদের খুব শ্লাঘা দেবে, শ্লাঘা দেওয়ার মতো বিষয়? সেটা যে নয়, এই উপাচার্য মহাশয় নিজেই সেটা খুব ভালো করে তার বিভিন্ন সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন। সেটা তার আর একটা চরিত্রের স্বাতন্ত্র্যের দিক বলে মনে হয়। তিনি যে এটা তুমি ঠিকই প্রশ্নটা তুলেছো। একদিক থেকে মনে হচ্ছে যে তিনি একটু অসাধারণ ভূমিকা নিয়েছেন, আর আরেক দিক থেকে অন্য বাস্তবটাও অস্বীকার করলে হবে না অনুপম। এই অসাধারণ ভূমিকাটা আপেক্ষিকতার নিয়ম অনুযায়ী, যখন দেখা যাচ্ছে সর্বত্র শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে, নামানো হয়েছে, শিক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি দলীয় শাসক দলের রাজনীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে তারা রাজনীতিকরণ, শিক্ষার রাজনীতিকরণটা খুব সুসংগঠিত ভাবে করতে সমর্থ হয়েছে। সেটা হচ্ছে নগ্ন বাস্তব। সেরকম পরিস্থিতিতে, অর্থাৎ আর সেটা কিভাবে সম্ভব হলো, আজকে যে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সেখানে সকলেই মাথা নিচু করে মেনে নেওয়া অনুশাসন, শাসন, হুমকি, তাদের পক্ষ থেকে না শাসক দলের পক্ষ থেকে, একেবারে মাথা থেকে নিচে লেজ পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে তারা হুমকি ইত্যাদি পায় এবং নির্দেশ পায় যে আমরা যেটা বলবো সেটা করতে। সেইখানে দেখা যাচ্ছে আমরা যে বাস্তবটা দেখতে পাচ্ছি, সে বাস্তবটা হলো সবাই মেনে নিচ্ছে, এবং মেনে নিয়ে কিসের জন্য মেনে নিচ্ছে? ভয় চালিয়ে গেছে আর লোভের জন্য। পুরো শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংস। আজকে বিশ্ববিদ্যালয়ের কথা হচ্ছে, উপাচার্যের ভূমিকার কথা হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাটা তো এইভাবে এরা ধ্বংস করে ফেলেছে। শাসক দলীয় রাজনীতি এতটাই প্রতাপান্বিত আজকে যে তারা সেই লক্ষ্যটাকে সিদ্ধ করে ফেলেছে। ফলে এক্ষেত্রেও তারা সেই ব্যবস্থাটাকে কাজে লাগাতে চাইছিল, ভেবেছিল বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাটা। এক্ষেত্রেও আমরা আমাদের দলের প্রাধান্য, শাসক দল অবশ্যই প্রাধান্যটাকে বজায় রাখবো। তারা সেইভাবে দীক্ষিত হয়েছে, শিক্ষা তো কিছু পায়নি। যারা এই প্রতিষ্ঠা দিবস 28শে আগস্টকে বলছে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এইটা বলে যারা উপাচার্যের কাছ থেকে এটা আদায় করে নিতে চেয়েছিল, মাননীয় উপাচার্যের কাছ থেকে, যে পরীক্ষাটা সরিয়ে দেওয়া, খুব স্বাভাবিকভাবেই তারা তো সেটা করে সাফল্য অর্জন করেছে অনেকদিন ধরে। সেই 2011 সালের পর থেকেই, প্রায় পর থেকেই তারা যেখানে যা বলছে, তর্জনী দেখাচ্ছে, সেটা মেনে নেওয়া হচ্ছে। সেই বাস্তবটাকেই তারা মানতে আসল চিত্র বলে মনে করে তারা তাদের ঔদ্ধত্যটা বাড়িয়ে ফেলেছিল। তাদের প্রতিষ্ঠা দিবসকে তারা পরীক্ষা হটানোর দিবস, পরীক্ষা রাখা যাবে না সেটা সেইভাবে প্রতিপালিত হবে বলে উপাচার্য মহাশয়ের কাছে তারা হুমকি দিয়েছিল। অনুমতি না নেওয়া নয়, অনুরোধ করা নয়, হুমকি দিয়েছিল, যেটা হবে না। একেবারে সরকারের পক্ষ থেকেও, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও এগুলো, তার অবস্থানটাকে, তিনি যে পরীক্ষা নেবেনই অবস্থান নিয়েছে, এটাকে নিন্দা করা হয়েছে। শুধু নয়, দেখে নেবো কি করেন, এইরকম একটা হুমকিও দেওয়া হয়েছে। তো মুশকিলটা হচ্ছে, তুমি যেটা বলছো, যে দৃষ্টিভঙ্গিতে বলছো, সেটা অত্যন্ত যথার্থ দৃষ্টিভঙ্গি, সেটাই যুক্তিসম্মত দৃষ্টিভঙ্গি। আজকে সত্যি উপাচার্য যা করেছেন, তিনি তো তার করণীয় কাজটা করেছেন, কর্তব্যটা করেছেন, কিন্তু সেটা দৃষ্টান্ত হিসেবে সকলে দেখছে। সংবাদ মহল একেবারে নড়ে চড়ে উঠেছে, তাকে তো বোধহয় ঘিরে থাকছে। আমি দেখেছিলাম গতকাল, সব সাংবাদিকদের হাত থেকে তার মুক্তি মিলছে না, সবসময় তাকে বক্তব্য রাখতে হচ্ছে। এবারে তুমি যে প্রশ্ন করছো যে এটা যেটা তিনি করেছেন, সেটা তো অত্যন্ত স্বাভাবিক কাজ করেছেন, সেটাকে অসাধারণত্বের তকমা দেওয়া হচ্ছে কেন?
প্রশ্নটা সঙ্গত, তার উত্তর হলো এই জন্যই এরকম তকমা দেওয়া হচ্ছে। আমি তাকে বাহবা দেব, বলবো, প্রশংসা করব যে তিনি স্বচ্ছ মনের অধিকারী। তিনি নিজেও বলেছেন এটা দৃষ্টান্ত বলে আমি মনে করছি না। এটা আমার খুব ভালো লেগেছে যে এটা তিনি বুঝতে পারছেন যে তিনি একটা অসম সাহসিকতার কাজ করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটা তিনি মনে করছেন না। এমনকি তিনি আমার কথা বলেও বলেছেন, আমি নাকি বলেছি যে আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন, এরকম একটা ভাষা ব্যবহার করেছেন। আমি ঠিক ওইভাবে বলিনি, কিন্তু তার ভূমিকাটাকে আমি প্রশংসা করেছি, একেবারে কাছে গিয়ে প্রশংসা না করে পারিনি। যে আপনি প্রশংসা করার মতো কাজ করেছেন, আমি আশীর্বাদ বা শুভেচ্ছা জানাই বলেছি। আমি নিজে বলেছি, নিজের তাগিদে বলেছি। তুমি যে প্রশ্নটা করেছো তাতে আমার উদ্দেশ্যেই এই প্রশ্নটা নিক্ষিপ্ত হয় যে আপনি এরকম ভাবলেন কেন, এরকম বলতে ওনাকে বললেন কেন মুখোমুখি। এই জন্যই বললাম কেউ এটা করছে না, যার ফলে হচ্ছে কি পুরো বাস্তবটা হচ্ছে এরকম যে কেউ করছে না তার কর্তব্যটা, উচিত কাজটা করছে না। স্কুলগুলো তো ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গেছে, যার ফলে এরা এদের ঔদ্ধত্য দেখাচ্ছে। আমি অনুপম একটা কথা বলবো এখানে, আমার মনে হচ্ছে একটু টিপ্পনি কাটতেই হচ্ছে। এরা যে ক্যালেন্ডারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটাকে ক্যালেন্ডারে ছুটির দিন বলে ঘোষণা করা হোক, এইটা বলেনি, তাই আমাদের অনেক ভাগ্য। অনেক দুর্ভাগ্য তো দেখছি যে আজকে একটা স্বাভাবিক কাজকে, যে কাজটা কর্তব্য কাজ, সেটাকে একটা দৃষ্টান্ত স্থাপনের কাজ বলে মনে করা হচ্ছে এবং অসাধারণ কৃতিত্বের অধিকারী বলে মনে করা হচ্ছে। তাতে আমরা ক্ষুব্ধ নই। এই জন্যই ক্ষুব্ধ নই, সেটা খুব দরকার ছিল। সত্যি উনি প্রশংসা পাওয়ার যোগ্য, সেই কাজ করেছেন, কিন্তু সেটা হচ্ছে ওই আপেক্ষিকতার নিয়ম অনুযায়ী, অর্থাৎ কেউ করছে না বলেই তারটা দৃষ্টান্ত হয়ে গেছে। এটাতে তিনি সেটাকে তিনি নিন্দা করছেন, সেটা আমাদের তিনি প্রতিবাদ করেছেন। আমার 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 জিজ্ঞাসা বল মিরাতুন্দি, যে এটা কি আমাদের বল সমাজের বল। জন্য খুব ভালো যে অনেক মানুষ নীরব, তারা প্রতিবাদ করতে পারছেন? যদি একজন প্রতিবাদ করছেন, তা মানে সে প্রতিবাদ না, একজন তার নিজের মতো করে কাজ করতে পারছেন, নিয়মটা মানছেন, তাকে দূর থেকে বাহবা দেবে। এটা কি আমাদের সমাজের জন্য খুব ভালো বার্তা? না, একেবারেই নয়। একটাই বার্তা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যারা শাসক দল হিসাবে প্রতিষ্ঠা পেতে চাইছে, একটা প্রশ্ন করলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পাবে আমি যদি প্রতি প্রশ্ন একটা করি। এই যে দলের প্রতিষ্ঠা দিবস বলছে, শাসক দলের, বর্তমান শাসক দলের প্রতিষ্ঠা দিবস, তাদেরকে যদি প্রশ্ন করা হয় সব দলের প্রতিষ্ঠা দিবসকে কি এমন ভাবে মর্যাদা দেওয়ার জন্য তারা প্রস্তুত? একদম। তাদের দাবির মধ্যে কি এটাও রাখবে যে সব দলের প্রতিষ্ঠা দিবস এরকম মর্যাদা পাবে? এতখানি মর্যাদা যে পরীক্ষার দিন ধার্য হয়ে গেছে অনেক দিক ভেবে, বহুদিন আগে থেকে সেই দিনটাকে বদলাতে হবে, এতটাই মর্যাদা দিতে হবে, এটা কি সব দলের জন্য প্রযোজ্য বলে তারা দাবি করবে? এখানে আর একটা কথা আছে, তোমার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্নটা আমাদের দিক থেকে ওঠা উচিত। এবং আরো একটা কথা আছে, সেটা হলো শাসক দলনেত্রী যারা এই প্রতিষ্ঠা দিবসের জন্য সেটাকে স্বীকৃতি দিতে হবে, বেশি মর্যাদা দিতে হবে বলে হুমকি দিয়েছে, কথা তুলেছে, উপাচার্যকে অগ্রাহ্য করেছে, অশ্রদ্ধা প্রদর্শন করেছে, দেখিয়েছে শিক্ষামন্ত্রীও, তারা কার নেতৃত্বে কাজটা করছে? একজনেরই নেতৃত্বে। তার নেতৃত্ব ছাড়া এই রাজ্যে গাছের পাতাটিও নড়ে না, তার নির্দেশ ছাড়া। ঠিক তার উদ্দেশ্যে একটা পাল্টা প্রশ্ন রাখি, সেই প্রশ্নটার মাধ্যমে তোমার উত্তরটা তুমি পেয়ে যাবে, তোমার যে ভঙ্গ। সেটা হলো তিনি সরকার চালাচ্ছেন, রাজ্য সরকারের প্রধান, রাজ্য সরকার চালানোটাই তার লক্ষ্য, নাকি তিনি শাসক দল চালাচ্ছেন? কোথাও তো বলা হয়নি যে সরকারি এই দিবসটা একটা সরকারি মর্যাদা পাওয়ার মতন দিবস, এই দিবসটাকে আমি ক্যালেন্ডারে ছুটির দিন হিসেবে করি। তো অহরহ ছুটি দিয়ে যান, ছুটি দেওয়াটা তার একটা নিজের নেশার মতন। তো এটাকেও তো তিনি সেটা তাহলে বলতে পারতেন। কোথাও কি তার ভূমিকা আমরা সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি?
তিনি তো কেবল শাসক দলেরই কথা ভাবছেন। এইখানে তার চূড়ান্ত ব্যর্থতা। আর এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে অন্যদিকে উপাচার্যের যে ভূমিকা, সেই ভূমিকাটা একটা অসাধারণ সাফল্যের ভূমিকা বলে আমরা মনে করছি। আমার তো তাই মনে হচ্ছে। এদিকে চূড়ান্ত ব্যর্থতা, সরকার হিসেবে তিনি, সরকারের প্রধান হিসেবে তিনি কাজ করতে চূড়ান্ত ব্যর্থ। শুধু তার নিজের দল তার মাথার মধ্যে আছে, আমার দলটাকেই আমাকে চূড়ান্ত প্রতিষ্ঠা দিয়ে যেতে হবে, আর কোনো দল যেন কোনোভাবে মাথা উঁচু করতে না পারে, সেই ব্যর্থতা। তার পাশাপাশি শান্তা দত্তদের যে মর্যাদাবোধ, ঠিক তুমি যেটা প্রশ্নটা তুলেছো, কথা ঠিকই, সেই মর্যাদাটা আমাদের দিতে হচ্ছে এই ব্যর্থতার পাশাপাশি। আমি একদম আপেক্ষিকতা নীতিতে বিশ্বাসী। এই ব্যর্থতাটা আমাদের এত বেশি ব্যতিব্যস্ত করছে, চিন্তান্বিত করছে, যে তার পাশে তার এই কর্তব্যপরায়ণতা, এটা সঠিকভাবে বললে কর্তব্যপরায়ণতা। এবং তিনি, আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন যে এটা শুধু, এটার জন্যে প্রশংসা বা যে ধরনের স্তুতি তার দিকে নিক্ষিপ্ত হচ্ছে, তিনি আমাকে বলেছেন বটে, আমার নামে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উনি বলেছেন, ঠিক ওইভাবে নয়, আমি সত্যি সত্যি মর্যাদা দিয়েছি তাকে, শুভেচ্ছা জানিয়েছি ছোট বলে বয়সে, তার ওই মেরুদণ্ডটা সোজা বলে, সেই জন্যই আমি বলেছি। তো যাই হোক, তিনি কিন্তু নিজে বুঝতে পেরেছেন যে তিনি, এমনকি তিনি যেটা করেছেন সেটা নীতি নিয়ম অনুযায়ী করেছেন। এবং খুব ভালো লাগলো, তিনি বলেছেন সেই কাজে তিনি সর্বপ্রকার সহায়তা পেয়েছেন সিন্ডিকেটের, একদম। সিনেটের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে, পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত যারা, প্রত্যেকেই তাকে সমর্থন দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। এবং যারা এই পরীক্ষা দেবার, পরিবর্তনটা, বিরাতুন্দি, যারা পরীক্ষা দেবে তারা হ্যাঁ, প্রত্যেকে প্রায় পরীক্ষা দিতে ঠিক, গেছে, মানে খুব উৎসাহের ঠিক, সঙ্গে। একদম একদম। হ্যাঁ, এটাও একটা অত্যন্ত পজিটিভ বা সদর্থক বা গঠনমূলক দিক। ছাত্রছাত্রীরা তো ভয় পেতে পারতো, রাস্তায় তাদের অভিভাবকরা মনে করতো আজকে বেরিয়েও না, গোলমাল হবে, ওই তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা, তারা শিক্ষার্থী তো নয়, সব তারা প্রতিনিধি, এই ছাত্র পরিষদের, শাসক দলের ছাত্র পরিষদের প্রতিনিধি, তারা রাস্তায় গোলমাল পাকাবে যাতে পরীক্ষা না নিতে পারেন। কারণ উনি তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন না উপাচার্য, কথাটা তো আমাদের বলতেই হচ্ছে যে চ্যালেঞ্জের মতন, যদিও তিনি নিজের কাজটাই করছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে চারপাশের যে পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতে আমাদের বলতেই হচ্ছে যে উনি একটা চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। তো সেই চ্যালেঞ্জটার মোকাবিলা করার জন্য শাসক দলনেত্রী তার চালাচামুন্ডাদের রাস্তায় গোলমাল পাকিয়ে দেওয়ার মতন ব্যবস্থা করতে পারতেন, করেননি। কারণ তার মনে হয় এই প্রশংসা বা স্তুতিটা বোধহয় তার দরকার ছিল। কোন একটা, তিনি বেশি রাজনীতি বোঝেন, রাজনীতিবিদ হিসেবে তিনি অনেক উপরের মাপের রাজনীতিবিদ, সেখানে কেউ পৌঁছতে পারে না, অর্থাৎ তিনি কিছু একটা বুঝে তার এই সমস্ত চামুন্ডাদের নিরস্ত করেছেন। তো অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা রাস্তায় বেরোতে ভয় পেতে পারত, কিন্তু তারা দেখতে পেল যে তাদের পরীক্ষা দেওয়াটা খুব দরকার, নষ্ট হবে, তা না হলে এই বছরটা নষ্ট হবে, এই পরীক্ষাটা দিতে না পারলে তাদের ক্যারিয়ারটা নষ্ট হবে ছাত্রছাত্রী হিসেবে। তারা কিন্তু সাহসে বুক বেঁধে পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা দিয়েছেন। এটাও আমাদের উপাচার্য এবং তার সহযোগী যতজন, সবাই সহযোগিতা করেছেন, নইলে এটা সম্ভব ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের হয়তো নেতৃত্বে এটা ঘটেছে, কিন্তু তাহলেও সেটা যে সম্ভব ছিল না, বর্তমান যে পরিস্থিতি, সেই অসম্ভবকে তিনি সম্ভব করিয়েছেন বা করেছেন। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যাওয়ার মানসিকতা, এবং দিয়েছে যে তারা, সেটা সত্যি সত্যি একটা পরিবর্তনের সূচনা আমাদের কাছে ব্যাস, তুলে ধরছে। একদম। এটা তারা যেমন আর একটা ভয় দিক, পাচ্ছে না। মীরাতুন্দি, এটা যেমন একটা দিক, তেমনি বল, গতকালই এই সাংবাদিক বল। সম্মেলন করতে গিয়ে উপাচার্য যেটা বলেছেন সেটাও কিন্তু ভাবার মতো। তিনি বলছেন যে একাধিক
কলেজের যারা প্রিন্সিপাল তারা ওনাকে বলেছেন যে ওই দিন আমার স্টাফ, আমার ছাত্রছাত্রীরা পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না, সুতরাং দিনটা পাল্টানো হোক। উনি বলছেন তার আগে কথা বলেছিলাম কোথায় কলেজগুলোর মাথায় যারা বসে রয়েছে তারা বলবেন যে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয়। উনি বারবার করে বলছেন যে আমি সবাইকে বলতে চাইছিলাম যে আপনারা এটা কেন বলছেন, আপনারা তো পরীক্ষাটা নেবার পক্ষে কথা বলুন। মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা মানে এই যে নিয়মের বাইরে গিয়ে কাজ করবার কি আগ্রহ সবার, ওই আগ্রহটা উনি বলছেন আসলে একটা লোভ। ওই যে আপনি একটু আগে বললেন এটা পাবো, ওটা পাবো, সেটা পাবো, নিরাপত্তা পাবো, তাই এই লোভ এটাও তো রয়েছে। এত পরিমণ্ডলে যদি এটা হয়ে যায় তাহলে সত্যিই তো স্বাভাবিক কাজটা করতে বারবার দৃষ্টান্ত, স্বাভাবিক কাজটাই দৃষ্টান্ত হিসেবে সামনে আসে, যেটা আপনি আপেক্ষিকতার তত্ত্ব দিয়ে বলছেন যে কিছু করার নেই, এটাই তো স্বাভাবিকটাই তো ওনারা বাতিল করে দিয়েছেন। বাতিল করে দেওয়ার লোকেরও অভাব নেই, চেয়েছিলেন ওনারা বাতিল করে দিতে। এবং শুধু তাই নয়, আমি মনস্তত্ত্বের দিকটাও একটু দেখছি, সেটাও আমার মনে হচ্ছে মনস্তত্ত্বটা এরকম ছিল শাসক দলের পক্ষ থেকে, এবং শাসক দলকে যারা এ পর্যন্ত ভয় পেয়ে, ভয় এবং লোভের তাগিদে সহযোগিতা করেছে তাদের অন্যায় কাজকর্মগুলোকে তারা বাস্তবায়িত করতে পেরেছে। একলা একলা কখনো কোনো শাসক দল নিজে নিজে শুধু একটা একদম। দলের দ্বারা সবকিছু করতে পারে না, এতটা ধ্বংস নামিয়ে আনতে পারে না। তারা ধ্বংসটা, একটা কথা খুব সত্যি, ধ্বংসটা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার কথা এরপরে উঠেছে, ধরেছেন তিনি। এরা হয়ে গেছে কি বলতো, যেটা খুব সত্য, নিষ্ঠুর সত্য, সেটা হচ্ছে যে কালকে যে এরা কিছু বাধা দেয়নি রাস্তাঘাটে, কারণ ভেবেছিল এরা যে এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাই কাজ করবে, সেটাতেই কাজ হবে, কেউ রাস্তায় বেরোতে সাহস পাবে না, পরীক্ষা দিতে যাবে না, পরীক্ষা বিঘ্ন হবে, এবং উপাচার্য মহাশয়ের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে তিনি হেরে যাবেন। এটা কিন্তু ওরা ভেবে নিয়েছিল, এটাই হয়। অন্যায় করতে 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 অপরাধী যিনি অপরাধ করেন, অতিরিক্ত এটা মনস্তত্ত্ব। আত্মবিশ্বাসের। হ্যাঁ, হ্যাঁ, একদম একেবারে সঠিক কথা বলেছো। আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস চূড়ান্ত হয়ে যায়, আর সেই চূড়ান্ত আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাসের তাগিদেই এরা সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা নেয়নি কালকে। না নেওয়ার জন্যই ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা নষ্ট হয়ে যাবে সেটা বুঝতে পারছে, এখন সেই বোধটা এসেছে, এখনো ভয় পেতে পেতে এরা খানিকটা ভয়মুক্ত হয়েছে, এটা ঠিক। আর এরা ভয় দেখাতে দেখাতে ভাবছে আমাদের ভয় দেখানোটাই এখন খাঁটি গেড়ে বসেছে, সেই ভয় দেখানোতেই কাজ হবে। খোদ উপাচার্যকে ভয় দেখানো হয়েছে, আর বাকিরা পরীক্ষা দিতে যাবে, এ কি মগে ওদের কাছে, ওদের ভাষা, ওদের অনুযায়ী আমি বলছি, মগের মুলুক পেয়েছে নাকি ওরা? ওদের জন্য মগের মুলুক আমরা তৈরি করিনি, আমাদের জন্য আমরা মগের মুলুক তৈরি করেছি, এটাই ভেবেছিল, উল্টো হয়ে গেল। এটাতে আমি খানিকটা এইদিকেই ঝোঁক আমার রাখছে মানে মনের মধ্যে, অনুপম, যে সত্য এবং ন্যায় পালন করে যারা, তাদেরকে খুব বেশি দিন ধরে আটকে রাখা যায় না, কারণ অন্যায় এবং অসত্য পথের মানুষরা ক্রমে ক্রমে স্পর্ধিত হয়ে যায়। ন্যায় এবং সত্য পালনকারীরা তা হয় না, তারা জানে ন্যায়ের ধর্ম এবং সত্যের ধর্ম এমন, আমি যদি তাই সেটা না মানি তাহলে আমাকেই তার শাস্তি ভোগ করতে হবে, আমি দুর্ভোগের মধ্যে পড়ব, এটা তারা জানে। কিন্তু একদম। অন্যায়পন্থী, অসত্যপন্থীরা তারা সেটা মানে না, কালকে তার প্রমাণ হয়ে গেল। তারা ভেবেছিল কিন্তু যা করবার আমরা করে দিয়েছি, এই পরীক্ষা কিছুতেই হবে না। এখানে একটা স্থির প্রত্যয়, প্রত্যয় বলবো না, একটা অহৈতুকও বলবো না, হেতু আছে, তারা সাফল্য অর্জন করেছে ধ্বংসকাণ্ডে, অর্থাৎ তারা সেরকম একটা সাফল্য সাফল্য অর্জনকারী হিসাবে তারা খুব কালকে নিশ্চিত ছিল যে পরীক্ষাটা ভণ্ডুল হবে, আর সেই নিশ্চিত হওয়ার পথ ধরেই পরীক্ষাটা হতে পারবে, এটা আমার বারবার মনে হচ্ছে। এবং ওই যে বলা হয় না মীরাতুতি, এটা কি যে আসলে বলা হয় যে অন্যায় একটা জায়গায় গিয়ে সেটা থেমে যেতে বাধ্য, তার একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, কিন্তু ন্যায় বা নৈতিকতার কোনো সেদিন নেই, সেটা বাড়তেই থাকে বাড়তেই থাকে।
সেই জন্যই বোধহয় কোথাও গিয়ে অন্যায়টা আটকে যায়। আমি আরেকটা প্রসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করবো মীরাতুন্দি, ভেবে দেখুন যে যারা ছাত্র সমাজ, যারা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস পালন করবেন, আসলে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস মানে হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠাতা দিবস নয় অনুপম, একটু আমি দিদি হিসেবে বলি, প্রতিষ্ঠাতা দিবস নয়, প্রতিষ্ঠা দিবস, একদম প্রতিষ্ঠা দিবস, একদম ওই সংগঠনটার প্রতিষ্ঠা, একদম প্রতিষ্ঠা দিবস, একদম প্রতিষ্ঠাতা তো উনি তো নিজেই আসলে মুশকিল হচ্ছে হয়ে যাবে। একদম একটু মন্তব্য করতে দাও, কোনোদিন হয়তো প্রতিষ্ঠাতার জন্মদিবসও পালন করা হবে এবং তার দাবিটা হয়তো বলা হবে। এরকমই এদের স্পর্ধাটা এরকম জায়গায় চলে গেছে। এবং আমি এটাও বলে রাখি মীরাতুন্দি, এই যে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন পালন করা হচ্ছে বা প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, এটাও আসলে কিন্তু কংগ্রেসের, মানে কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের নয়। এটাকে অন্য ওই যে 21শে জুলাইটাকে তিনি যেমনভাবে কেড়ে নিয়েছেন, এটাকেও সেভাবেই নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি। মানে এত যে মানে জন্ম প্রতিষ্ঠা দিবস তিনি যততম করেন, তার দলের মানে বড় দলটার জন্ম হয়েছে 1998 সালে, আর কি করে 100 বছরের অতিক্রম করে গেছে তার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা, সেটা অবশ্য তার ব্যাখ্যা নেই, মানে কোনো কিছুরই কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আমি যেটা বলবো, এই যে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস, তারা তো পড়াশোনা সংক্রান্ত বা লেখাপড়া বিষয়ে জানবে বা সেই বিষয়, অথচ তারা ভাবুন পরীক্ষা বন্ধ করে দেওয়ার দাবি করছে, অর্থাৎ পড়াশোনা করব না, লেখাপড়া পরীক্ষা এগুলো বাদ দেওয়ার দাবি করছে একটা ছাত্র সংগঠন। এটাও বোধহয় ভীষণ প্রতীকী, মানে একটা প্রতীক বোধহয় কিশোর, ধ্বংসের প্রতীক এবং ধ্বংসাত্মক মনোবৃত্তির প্রতীক এগুলো। আর ওরা নিজেরাও ভয় এবং লোভের শিকার, ওরা নিজেরাও। এই যে তুমি যে কথাটা বললে 21শে জুলাইটা হচ্ছে কংগ্রেসের 14 জন শহীদ জুলাই, 13 জন মারা গেছে আর একজন এতে মারা গেছে, হ্যাঁ কংগ্রেসের, যুব কংগ্রেস, হ্যাঁ কংগ্রেসে, সেটাকে তিনি অবলীলায় তার সমর্থকদের শহীদ দিবস হিসেবে শহীদ মৃত্যুবরণ করেছে এই হিসাবে তিনি অবলীলায় চালিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আর নতুন করে মন্তব্য করার কিছুই নেই, কারণ সকলেই তাকে মিথ্যাচারিণী, মিথ্যাবাদী, অসত্য কথনে পটু বলে ইতিমধ্যেই বহুবার নিন্দিত করেছে। কিন্তু এসব নিন্দার তিনি ধার ধারেন না, তিনি যা বলেন সেটাই সত্য। আবার এই প্রতিষ্ঠা দিবসটাও আমি খোদ একজন কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে গতকালই শুনলাম, তিনি বললেন যে এটা আসলে কিন্তু আমাদের প্রতিষ্ঠা দিবস। অত্যন্ত প্রবীণ মানুষ, এখন আর রাজনীতিতে বোধহয় নেই, এরকম একজন মানুষ তিনি বললেন। তাহলে এইভাবে ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, মিথ্যাচারণ করা, অন্যদের থেকে কেড়ে নিয়ে সেটা নিজের বলে চালিয়ে দেওয়া, এই ধরনের যত অন্যায়, যত রকম দুর্নীতির কথাটা তো খুব বেশি উঠে গেছে ওর সম্পর্কে, অসত্য এবং অন্যায়ের সঙ্গেই তার ওঠা বসা, চলা, জীবনযাপন। এই অসত্য এবং অন্যায় সম্পর্কে তুমি যেটা বললে তার সঙ্গে আমি একটু সংযোজন করি, অসত্য এবং অন্যায়ের মধ্যেই রয়েছে তাদের ধ্বংসের বীজ। এই বীজটা এক সময়ে মহিরুহ হয়ে গিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়। আর ন্যায় সত্য কখনোই কোনো কিছুর সঙ্গে তো আপোষ করে না। ন্যায় সত্য যারা অবলম্বন করে তারা কখনোই কোনো কিছুর সঙ্গে, যেগুলো নঙর্থক ধ্বংসাত্মক বৃত্তি মানুষের মধ্যে দুরকম বৃত্তি রয়েছে, ভয় লোভ যেমন আছে তেমনি আবার আছে সাহস, তেমনি আবার আছে কর্তব্যপরায়ণতা এবং নীতিপরায়ণতা ইত্যাদি। এই দুটো বৃত্তির মধ্যে অন্যায় এবং অসত্য অবলম্বন করে খারাপ বৃত্তিগুলোকে, ধ্বংসাত্মক বৃত্তিগুলোকে। আর ন্যায় আর সত্য সব সময়ই বলে না, ও পথে সিদ্ধি নেই,